1757 সালের পলাশীর যুদ্ধ বাংলা সহ গোটা ভারতের ইতিহাসের পথ বদলে দিয়েছিল। এই যুদ্ধ আর 5টা যুদ্ধের মতো সাধারণ যুদ্ধ ছিল না। এই যুদ্ধই ভারতে ব্রিটিশ শাসনের মঞ্চ তৈরি করতে প্রধান ভূমিকা পালন করেছিল। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই যুদ্ধ, কারা প্রধান ভূমিকা পালন করেছিলেন, সিরাজউদ্দৌলা এমন কি করেছিল যে সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হয়েছিল, আর কেনই বা মির্জাফরকে বিশ্বাসঘাতক বলা হয়? আসুন তাহলে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের ইতিহাসের এক অন্যতম প্রধান যুদ্ধ নিয়ে। নমস্কার, আমি বিক্রম আর আপনারা দেখছেন বং নেটওয়ার্ক। 1756 সালের এপ্রিল মাস, সিরাজউদ্দৌলা তার দাদু আলীবর্দী খাঁর মৃত্যুর পরে বাংলার নবাব হিসেবে নিযুক্ত হন। মাত্র 23 বছর বয়সে উত্তরাধিকার সূত্রে সিরাজ সিংহাসনে বসেন। কিন্তু তার মাসি ঘসেটি বেগম এটা চাইতেন না যে সিরাজউদ্দৌলা বাংলাকে শাসন করুক। তাই প্রথম থেকেই সিরাজের মাসি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। সেই সময় বাংলা অর্থনৈতিকভাবে অনেক উন্নত থাকলেও রাজনৈতিকভাবে তা ছিল অনেক দুর্বল। আর এই দুর্বল সময়ে সিরাজের নবাব হওয়াটা তাকে অনেক চাপের মধ্যে ফেলে দেয়। একদিকে পারিবারিক শত্রুতা, অন্যদিকে বাংলা ইংরেজদের বিস্তার, দুটোই ধীরে ধীরে বাড়তে থাকে। সিরাজ ছিলেন একজন সাহসী ও আত্মবিশ্বাসী নবাব। সবাই তাকে বরাবরই তার কঠোর এবং শক্তিশালী নীতির জন্য চিনতেন। তিনি বাংলার বড় ব্যবসায়ী এবং ইংরেজ ব্যবসায়ীদের উপর বিভিন্ন সময় বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিমান্ড রাখতেন, আর তার এই ডিমান্ডগুলির জন্যই অধিকাংশ ব্যবসায়ী তার উপরে রেগে যেতেন। এছাড়াও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার নীতি ছিল অনেক অ্যাগ্রেসিভ। তিনি এটা চাইতেন না যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথাও দুর্গ নির্মাণ করুক। এছাড়া তিনি ব্রিটিশদের আনঅথরাইজড মুদ্রাকেও বন্ধ করেছিলেন, যেটা ব্রিটিশদের রাগের কারণ হয়ে দাঁড়ায়। সেই সময় বাংলার সবথেকে ধনী ব্যক্তি ছিলেন জগৎ শেঠ। সিরাজের আর্থিক দাবি তিনিও পূরণ করতে না পারায় সিরাজউদ্দৌলা তাকেও হুমকি দেন এবং ভরা রাজসভায় তাকে চড় মেরে বসেন। আর এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই জগৎ শেঠ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত হয়, আর ইংরেজদের সঙ্গে মিলে সিরাজকে তার ক্ষমতা থেকে সরানোর প্ল্যান করতে থাকে। ঠিক এই সময় কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের কথা না মেনে অবৈধভাবে দুর্গ নির্মাণ করতে থাকে। ফলে সিরাজ তার সেনা নিয়ে কলকাতায় উইলিয়াম ফোর্ট দখল করেন। তিনি সেখানকার ব্রিটিশ সেনাদের একটি ছোট্ট এবং অন্ধকার ঘরে বন্দী করে রাখেন। সেখানকার পরিস্থিতি এত ভয়াবহ ছিল যে অনেক বন্দী শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আর সিরাজের এই কাজই তার প্রতি ব্রিটিশদের ক্ষোভ এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয়। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা তার বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করে। তারা সিরাজের সেনাপতি মির্জাফর এবং ব্যবসায়ী জগৎ শেঠের সাথে গোপনে চুক্তি করে। ক্লাইভ মির্জাফরকে বলেন যে তিনি যেন তাদের যোদ্ধাদের যুদ্ধের সময় যোগ দিতে না দেন। এর বিনিময়ে তিনি মির্জাফরকে বাংলার সিংহাসন দেওয়ার প্রতিশ্রুতি দেন। 23 জুন 1757 সালের সকাল, ভাগীরথী নদীর তীরে পলাশীর মাঠে ইংরেজ ও নবাবের মধ্যে যুদ্ধ শুরু হয়। নবাবের কাছে প্রায় 50,000 সেনা ছিল, আর অন্যদিকে ক্লাইভের কাছে ছিল মাত্র 3,000 জন। কিন্তু এই 3,000 জন সৈনিক ছিল ওয়েল ট্রেন যোদ্ধা। ক্লাইভের কাছে কামানের সংখ্যা কম থাকলেও তিনি তার কামানগুলি নবাবের থেকে অনেক ভালো পজিশনে রেখেছিলেন। কাজেই ব্রিটিশরা যুদ্ধে অনেক অ্যাডভান্টেজ পাচ্ছিল। সিরাজের যত অভিজ্ঞ জেনারেল ছিলেন তাদের মধ্যে মীরমদন খুবই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারতেন। কিন্তু যুদ্ধে মীরমদন আহত হওয়ার পরে সিরাজের সৈনিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। ঠিক এই সময় নবাব দেখতে পারেন যে মির্জাফর দূরে তার সৈনিক নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি তার সৈনিকদের যুদ্ধে নামতে দিচ্ছেন না। তখনই নবাব বুঝতে পারেন যে মির্জাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে নবাবের সৈনিকদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে ওঠে, আর ক্লাইভ এই সুযোগটিরই কাজে লাগিয়ে তাদের সৈনিকদের আরও এগিয়ে যেতে বলেন। যুদ্ধ প্রায় 11 ঘন্টা ধরে চলতে থাকে। সন্ধ্যা নামার আগেই নবাবের বেশিরভাগ সেনা পালিয়ে যায় এবং ইংরেজরা জয়লাভ করে। পরাজয়ের পরে সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মুর্শিদাবাদের দিকে চলে যান। এর পরবর্তী কয়েকদিন তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় একটি নিরাপদ স্থানের জন্য ঘুরে বেড়ান এবং ইংরেজদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে অনুরোধ করেন। কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয়নি। একসময় যারা নবাবের সমর্থক ছিলেন তারা এখন নিজেদের জীবনের ভয় পেয়ে এবং ক্ষমতার পরিবর্তন দেখে নবাবকেই আশ্রয় দিতে যাচ্ছিলেন না, এবং পরিস্থিতি ধীরে ধীরে ক্রমশ খারাপ হয়ে ওঠে। এদিকে মির্জাফর সিরাজকে খোঁজার জন্য চারিদিকে সৈনিক পাঠান। নবাব বুঝতে পারেন যে প্রায় সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই তিনি কাউকেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি 24 জুন থেকে 30 জুন পর্যন্ত এখানে ওখানে ঘুরতে থাকেন। শেষে 1 জুলাই 1957 সালে সিরাজ এক স্থানীয় জমিদার মনিক চাঁদের বিশ্বাসঘাতকতার শিকার হন। মনিক চাঁদ মির্জাফরের সেনাদের বলে দেয় যে সিরাজ কোথায় লুকিয়ে আছেন। ফলে মির্জাফরের ছেলে মীর মারিন সিরাজকে বন্দী করে মুর্শিদাবাদে ফিরিয়ে আনেন। 2 জুলাই 1757 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা করা হয়। তাকে মির্জাফরের প্রাসাদে জাফরগঞ্জ দেউরির সামনে নিয়ে আসা হয়। মীর মরিনের নির্দেশ অনুযায়ী সেনাপতি মোহাম্মদ আলী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। এই জাফরগঞ্জ দেউরি এখন নিমখারাম দেউরি অর্থাৎ বিশ্বাসঘাতকতার গেট নামে পরিচিত। এরপরে ক্লাইভের দেওয়া কথা অনুযায়ী মির্জাফরকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করা হয়। আর এই মির্জাফর ছিলেন ইংরেজদের কাঠের পুতুল। ইংরেজরা যাই বলতেন মির্জাফর তাই করতেন। কাজেই কিছুদিনের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার এই বিরাট সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং ধীরে ধীরে তারা পুরো ভারতেই তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। পরবর্তীকালে ইংরেজরা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে প্রায় 200 বছর
বছর তারা ভারতে শাসন করে যায়। পলাশির যুদ্ধ শুধু একটি সামরিক লড়াই ছিল না, এটি ছিল একটি পরিবর্তনকারী ঘটনা যেটা ভারতের ইতিহাসের পথ পুরোপুরিভাবে বদলে দেয়। বিশ্বাসঘাতকতা, যুদ্ধ এবং নবাব সিরাজউদ্দৌলার হত্যা সবকিছু মিলেমিশেই ব্রিটিশ আধিপত্য বিস্তারের জন্য একটি মঞ্চ তৈরি করেছিল, যার ফলে ইংরেজরা ভারতে বছরের পর বছর শাসন করে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান এবং এরকমই আরও ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে ফলো করুন, বেল আইকনটি প্রেস করুন। সো আনটিল নেক্সট টাইম, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। ধন্যবাদ।